তো আমি যেটা পড়াচ্ছিলাম, আমি পড়াচ্ছিলাম হলো সুপার কিংডম গুলোর মধ্যে আছে হলো সুপার কিংডম ওয়ানে প্রোক্যারিওটা ছিল, আর এখন হলো ইউক্যারিওটা। ইউক্যারিওটা মানে হলো সুপার কিংডম ওয়ানের যে প্রোক্যারিওটা, সেটা তোমাদের আগের ভিডিওতে বলা হয়েছে। এখন যা আছে সেটা হলো ইউক্যারিওটা। ইউক্যারিওটা মানে ইউ মানে প্রকৃত, ক্যারিওট মানে নিউক্লিয়াস। তাহলে এটা হলো প্রকৃত নিউক্লিয়াস বা সবুজ বক্তৃতা। নিউক্লিয়াস থাকবে। যেহেতু এগুলো কি থাকবে, যেহেতু এগুলো এইটা মনের রাজ্যের পরেই এটা, তাহলে এখন বা সুপার কিংডম ওয়ানের পরেই সুপার কিংডম টু। তো আমরা জানি বায়োলজির যতগুলো এইভাবে সিরিয়াল করা হয়েছে সবগুলো একটার পরে একটা যেইভাবে সাজানো হয়েছে, এগুলো সবগুলো কি হবে, একের থেকে আরেকজন উন্নত হবে। তো আগেরটাতে সব এককোষী ছিল, এইটার ক্ষেত্রে এবং এককোষী এবং অপ্রকৃত ছিল, আর বহু দ্বিকোষী ছিল, আর এইটার ক্ষেত্রে হবে প্রকৃত কোষী। বহুকোষী। কোষী বা বহু। এরা একক অথবা কলোনি একুশ। বসবাস করবে। এখন দেখো এদের মধ্যে কি আছে, রাজ্য যে দুই আছে, প্রতিষ্ঠা। এই সুপার কিংডম টু এর মধ্যে যে প্রতিষ্ঠাটা থাকে, এই প্রতিষ্ঠাটার বৈশিষ্ট্য যদি আমরা বলি, এরা এককোষীয় হইতে পারে, এরা বহুকোষীয় হইতে পারে। এরা এককভাবে দলবদ্ধভাবে বসবাস করতে পারে, এককভাবে বসবাস করতে পারে, অথবা দলবদ্ধ বা কলোনিয়াল ভাবে বসবাস করতে পারে। এইটুকু হলো এদের এই যে একদমই প্রায় মনের রাজ্যের মতো, জাস্ট মনের রাজ্যের সাথে এটা অমিল হলো। মনের রাজ্যের সব এককোষী, এইখানে প্রতিষ্ঠাটা এটা বহু। একুশী ও বহুকোষী। হ্যাঁ, এরপরে আসলো কি, এদের কোষে ক্রোমাটিন বস্তু বা নিউক্লিয়ার পর্দা দ্বারা পরিবৃত থাকে। হ্যাঁ, থাকে বিধায়ী তো এরা কি, এরা হলো প্রকৃত কোষ। এখানে আবার এদের যে কোষটা থাকে, সেই কোষটার মধ্যে কি আছে, এদের কোষটার মধ্যে যে নিউক্লিয়ার বস্তু থাকে, এই নিউক্লিয়ার বস্তু যদি আমি বলি, এদের কোষের মধ্যে যে নিউক্লিয়াসটা থাকবে, সেই নিউক্লিয়াসটার মধ্যে কি থাকবে, ডিএনএ থাকবে, আরএনএ থাকবে, এবং আয়রন থাকবে এবং প্রোটিন। ডিএনএ আরএনএ প্রোটিন বলতে কি বোঝানো হয়, ডিএনএ বলতে বোঝানো হয় ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, আরএনএ বলতে বোঝানো হয় রাইবোনিউক্লিক অ্যাসিড। এদের মধ্যে ডিএনএ কে যদি আমি বলি, ডিএনএ আসলে কি, ডিএনএ এর মধ্যে ডিএনএ আরএনএ এগুলো এক ধরনের নিউক্লিক অ্যাসিড। এই অ্যাসিড গুলো কি দিয়ে তৈরি হয়, এই অ্যাসিড গুলো তৈরি হয় হলো কি দিয়ে, রাইবোজ একটা সুগার, তার মধ্যে যায়। সাথে ক্ষার, এই ক্ষারের সাথে থাকে একটা ফসফেট। তাহলে রাইবোজ যে সুগারটা থাকে, এই রাইবোজ সুগারটা আবার দুই ধরনের হয়। রাইবোজ সুগারটার মধ্যে 2 নাম্বার কার্বনে যদি অক্সিজেন না থাকে, মানে অক্সিজেন ডিলেট হয়ে গেল, তার মানে আমি বলতে পারি ডি। আর অক্সিজেন তো ডিলেট হয়ে গেল, তাই বলতে পারি ডি অক্সি। তাই আমরা বলতে পারি যে ডিএনএ হলো ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। তাইলে কারণ কি, কারণ ওই ডিএনএ এর মধ্যে যে অক্সিজেনটা থাকে, সেই অক্সিজেনটার আবার ডিএনএ এর মধ্যে বা ডিএনএ যেই সুগারটা দিয়ে তৈরি, সেই সুগারটা 2 নাম্বার কার্বনে অক্সিজেন থাকে না। যেহেতু অক্সিজেন থাকে না, সেহেতু এটার নাম হলো ডিঅক্সি রাইবোজ। আর এই ডিঅক্সি রাইবোজ দিয়ে যেই নিউক্লিক অ্যাসিডটা তৈরি হয়, সেই নিউক্লিক অ্যাসিডটা হলো ডিএনএ। এবং আর ওই 2 নাম্বার কার্বনে যদি অক্সিজেন থাকে, তাহলে তো ওকে, ওইটাই রাইবোজ সুগার। তাই ওইটা দিয়ে যদি নিউক্লিক অ্যাসিডটা তৈরি হয়, তাহলে আমরা সেটাকে বলতে পারি আর এন এ, রাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে এদের মধ্যে ডিএনএ এবং আরএনএ থাকে, তার সাথে সাথে এই আরএনএ এর সাথে সাথে কি থাকে, প্রোটিনও থাকে। ডিএনএ ধর এইরকম, এখন ডিএনএ গুলো, এখন এখানে যে এদের আমরা প্রশ্ন, এখানে ক্রোমাটিন তন্তু থাকে, ক্রোমাটিন তন্তু। তো ক্রোমাটিন তন্তু আর ডিএনএ এর মধ্যে কি ডিফারেন্স, ডিএনএ দিয়ে আসলে ক্রোমাটিন তন্তুটা তৈরি হয়। এবং আমি যদি বলি এই ক্রোমাটিন তন্তুটা যদি আমি সোজা করে একটা বড় করে হয়ে নেই, তাহলে একটা, এটা বাংলাদেশ টু ভারত যাবে, আমি এরকম কথা বললাম। তাহলে এইটাকে আমরা কি করবো, এত বড় সুতাকে একটা ছোট্ট জায়গায় রাখতে হবে, আমাকে কি করতে হবে, কিছুর সাথে পেঁচিয়ে পেঁচিয়ে রাখতে হবে। ঘরের মধ্যে যেমন আমরা সুতা থাকে সুন্দর করে পেঁচিয়ে পেঁচিয়ে নেই, এখানে আমরা এরকম পেঁচিয়ে পেঁচিয়ে নেবো। পেঁচিয়ে পেঁচিয়ে নিলে দেখা যাবে যে অল্প কিছু জায়গার মধ্যে এটা কি হয়ে গেল, এইগুলো রয়ে গেল না। এই যে কিছুর মধ্যে এই যে বান্ডেলের মতো যেটার মধ্যে পেঁচাবো, এইটার নাম হয় প্রোটিন। এইটার নাম হলো প্রোটিন। এই প্রোটিনটার নাম হলো হিস্টোন প্রোটিন। এই প্রোটিনটার নাম হলো হিস্টোন প্রোটিন। এরা সবাই হিস্টোন প্রোটিন। এই হিস্টোন প্রোটিন দিয়ে কি করে, এই বড় ক্রোমাটিন সুতাটাকে আসলে এই অল্প এইটুকু জায়গার মধ্যে রাখা হয়। তাহলে আমরা বুঝলাম
এই যে ডিএনএ যে সুতাটা ক্রোমাটিন তন্তুটা আছে, এই ক্রোমাটিন তন্তুটা আলটিমেটলি ভিতরে কিন্তু প্রোটিনও আছে, এর মধ্যে প্রোটিনও আছে। তার মানে আমরা বুঝলাম কি, এই যে এই এদের কোষটার মধ্যে যে এই নিউক্লিয়াসটা থাকবে, এই নিউক্লিয়াসটার মধ্যে যে ডিএনএটা থাকবে, এই ডিএনএ বা ক্রোমাটিন তন্তু থাকবে, এর মধ্যে ডিএনএও থাকবে, আরএনএও থাকবে, আর সাথে প্রোটিন। তাহলে এই তিনটা জিনিস থাকবে। হ্যালো। এখন এখন দেখো, এইখানে যে ডিএনএ থাকবে, আরএনএ থাকবে, প্রোটিন থাকবে। আমি বললাম এখানে ডিএনএ আরএনএ প্রোটিন কেন থাকে। ওই যে বললাম ডিএনএ থেকে তো আরএনএ তো সে তৈরি করবেই, তাহলে আমরা তো ওর ভিতরে আরএনএ পাবোই। তো ওখানে আরএনএ নিয়ে কোনো সমস্যা নেই, ওর ভিতরে আরএনএ আমি পাইতেই পারি এই মুহূর্তে। তার মানে ডিএনএ পাবো, আরএনএ পাবো, আর ওর ভিতরে প্রোটিন কেন পাবো? কারণ স্যার, কোন যেই বড় এই যে একটা সুতা ছিল, এই সুতাটা আসলে পেঁচাইছে কিসের মধ্যে দিয়ে? হিস্টোন প্রোটিনের মধ্যে দিয়ে। তার মানে আমরা বলতে পারি এই নিউক্লিয়াসটার মধ্যে ডিএনএ, আরএনএ এবং প্রোটিন পাবো। এই জন্য তোমাদের বলছে যে ক্রোমাটিন বস্তুর মধ্যে ডিএনএ, আরএনএ এবং কি থাকে? প্রোটিন থাকে। এবং এদের কোষের সকল ধরনের সব অঙ্গাণুগুলোই থাকে, বললো সব অঙ্গাণুগুলোই এখানে কি উপস্থিত থাকবে। এবং এদের যখন খাদ্য গ্রহণ এরা করবে, তখন এরা শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করবে। কিভাবে শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করবে? পাশে এখানে একটা ধরো ভাতের টুকরো আছে, সেই টুকরোটাকে এরা কি করবে? এখান থেকে এনজাইম, এখান থেকে এনজাইম, এখান থেকে এনজাইম এখানে রিলিজ করবে। এনজাইমটা রিলিজ করে এটাকে ক্ষুদ্র 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 টুকরো টুকরো করে ভেঙে ছোট্ট ছোট 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 কি হবে? টুকরো হবে। এগুলোকে শোষণ করে ফেলবে তারা। এইভাবে শোষণ করে তারপরে তারা খাদ্য হিসেবে গ্রহণ করবে। এদের মধ্যে কারো কারো আছে কি, এদের মধ্যে সবার ক্ষেত্রে কিন্তু বলি নাই আমি। এদের তোমার বইটা সবচেয়ে বড় ঝামেলা করছে এটাই, এরা গতানুগতিক যা ইচ্ছা তা লিখে গেছে, কিন্তু শ্রেণী বিভাগ করে নাই, কে কোনটা কার মধ্যে কোন বৈশিষ্ট্য আছে এগুলো শ্রেণী বিভাগ করে নাই। এগুলো আসলে উচ্চ ক্লাসে শেখাবে এই জন্য। তো এইখানে যেটা আসলো, এইখানে এদের ক্ষেত্রে ফটোসিনথেটিক পদ্ধতিতেও কি ঘটে? এদের খাদ্য গ্রহণ হয়। মানে ফটোসিনথেটিক পদ্ধতিতে খাদ্য গ্রহণ হওয়ার অর্থ হলো এদের ভিতরে কি থাকবে? এদের কিছু কিছু আছে যাদের মধ্যে কি থাকবে? ক্লোরোফিলও থাকে। এই ক্লোরোফিল থাকলে তারা কি করতে পারে? নিজের খাদ্য নিজে গ্রহণ করতে পারবে। তাই আমি বলতে পারবো তাদের মধ্যেও কি হবে? সালোক সংশ্লেষণ হবে। এবং এরা ফটোসিনথেটিক বা সালোক সংশ্লেষণ পদ্ধতিতে খাদ্যটা গ্রহণ করবে। এদের ক্ষেত্রে আবার যদি বলি, এদের যদি আমি বলি যে এদের স্যার বিভাজন হবে কিভাবে, এদের যদি বিভাজন বলি, তাহলে এদের মধ্যে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে এদের অযৌন প্রজনন হবে। এই কথার অর্থ কি বললো? এই কথা দ্বারা কি বোঝালো? মাইটোসিস পদ্ধতিতে অযৌন প্রজনন বলতে কি বোঝানো হলো? মানে হলো, আমরা জানি যে প্রজনন হয় হলো দুই প্রকার, একটা যৌন প্রজনন আর একটা অযৌন প্রজনন। অযৌন প্রজননের ক্ষেত্রে দেখা যাবে যে অযৌন প্রজননের ক্ষেত্রে এদের মধ্যে এই ফিমেল গ্যামেট, মেল গ্যামেট এইরকম মিলিত হয় না, কিন্তু যৌন প্রজননে এরকম মিলিত হয়। আমরা এটাই জানি যে যৌন প্রজননে একটা ফিমেল গ্যামেট থাকবে, একটা মেল গ্যামেট থাকবে, কিন্তু অযৌন প্রজননের ক্ষেত্রে এরকম ফিমেল গ্যামেট এবং মেল গ্যামেট থাকবে না। তাহলে তাহলে তারা কিভাবে কি করবে? তারা কিভাবে বিভাজন করবে? এখানে একটা কোষ থাকবে, সেই কোষটা আবার কি হবে? এই কোষটা আবার দুইটা কোষে পরিণত হবে। ঠিক যেইভাবে তুমি বাইনারি ফিশন পড়ছিলা, মাইটোসিস বিভাজনটা ঠিক সেইভাবেই হবে। সেইভাবে হয়ে এরা কি করবে? এদের বিভাজন করবে। এটাকে আমরা বলতে পারি অযৌন প্রজনন। আর এদের ক্ষেত্রে যৌন প্রজননটা একটু একটু ডিফিকাল্ট। এদের ক্ষেত্রে যে যৌন প্রজননটা হয়, সেটা হয় হলো কনজুগেশনের মাধ্যমে। তাহলে এই যৌন প্রজননটা বুঝতে হলে তোমাকে সর্বপ্রথম আগে একটা ধারণা থাকতে হবে যৌন প্রজনন কি। আমাদের ক্ষেত্রে এটা মায়ের দেহ থেকে আসে, এটা বাবার দেহ থেকে আসে। মায়ের দেহ থেকে ডিম্বাণু আসে, বাবার দেহ থেকে শুক্রাণু আসে। তারপরে এই ডিম্বাণু এবং এই শুক্রাণু মিক্সড আপ হয়ে তারপর একটা জাইগোট তৈরি করে, একটা নতুন সেল তৈরি করে, সেই সেল থেকে বাবু হয়। কিন্তু এটার নামই যৌন প্রজনন। তাহলে কি গেল এখান থেকে? কি গেল? এখান থেকে গেল হলো বাবা থেকে জিন গেল বা ক্রোমোজোম গেল বলি, মা থেকে এক সেট ক্রোমোজোম গেল। এইভাবে ক্রোমোজোম দিয়ে এই বাবুটার মধ্যে মা এবং বাবার বৈশিষ্ট্যের সব ক্রোমোজোম এই বাবুর মধ্যে চলে আসলো। এইটার নাম যৌন প্রজনন। তার মানে এখান থেকে জেনেটিক বস্তু বা জৈবনিক বস্তু গেল, এখান থেকে জেনেটিক বস্তু বা জৈবনিক বস্তু গেল। তাহলে এইটা হলো মানুষের ক্ষেত্রে হয়, বা এটা উন্নত অন্যান্য প্রাণীর ক্ষেত্রে হয়। আর এদের ক্ষেত্রে কি হবে? এদের ক্ষেত্রে যৌন প্রজনন হয় কনজুগেশনের মাধ্যমে।
তাহলে এইটা একটা ধরে নাও। কনজুগেশন কি স্যার তাহলে সবার মধ্যে হবে যৌন প্রজনন? না। এই প্রতিষ্ঠা রাজ্যের মধ্যে প্যারামেসিয়াম নামে এক ধরনের কি থাকে, এক ধরনের জীব থাকে। সেই প্যারামেসিয়ামের ক্ষেত্রে কি হবে, তার মধ্যে থাকে দুইটা নিউক্লিয়াস, একটা মাইক্রোনিউক্লিয়াস, একটা ম্যাক্রোনিউক্লিয়াস। এইটার মধ্যে ধরো একটা মাইক্রোনিউক্লিয়াস, এটা ম্যাক্রোনিউক্লিয়াস। এইটার বৈশিষ্ট্য ধরো ডায়রিয়া সৃষ্টি করা, এইটার বৈশিষ্ট্য ধরো আমাশয় সৃষ্টি করা। তার মানে এদের দেহ গঠন সেম হলেও এদের কাজটা কিন্তু ভিন্নই থাকলো। এখন তারা কি করে, তাদের এই যে একটা কনজুগেশন নালী তৈরি করে তারা, এই নালী তৈরি করে এই মাইক্রোনিউক্লিয়াসটা কি করে, এইখানে মাইক্রোনিউক্লিয়াস একটু বিভাজিত হয়, একটু বিভাজিত হয়, এই মাইক্রোনিউক্লিয়াসটা এঁকে দেয়। এখান থেকে আবার এও একটু বিভাজিত, একটু বিভাজিত হয়, এখান থেকে এ একটা মাইক্রোনিউক্লিয়াস এঁকে দেয়। তার মানে কি ঘটনা ঘটলো, একে অপরকে মাইক্রোনিউক্লিয়াস দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে এখন কি ঘটনা ঘটলো, এখন দেখো এর নিজস্ব একটা আগের মাইক্রোনিউক্লিয়াস আছে, আর এখন একটা পাশেরটা থেকে পেলো। সেম ভাবে এরও নিজস্ব একটা মাইক্রোনিউক্লিয়াস আছে, আর একটা পাশের থেকে পেলো। তাহলে এর মাইক্রোনিউক্লিয়াসটা ঠিক আমাদের হিউম্যানের যেভাবে কি হলো, এইরকম এইরকম, এখান থেকে বাবা থেকে মা থেকে আসলো, ডিম্বাণু শুক্রাণু যেভাবে মিলিত হয়ে নতুন একটা কি থাকলো, একটা আলাদা ক্রোমোজোম মিল, একটা মিক্সড বৈশিষ্ট্য যেহেতু সন্তানের মধ্যে যেভাবে যায়, এর ক্ষেত্রে দেখা গেল কি, এর ক্ষেত্রে দেখা গেল না, এদের একজনের দেখে ব্যাপারটা ঠিক এরকম, বাবার মধ্যে মা থেকে ঢুকে গেল, মা থেকে বাবার মধ্যে ঢুকে গেল। কিন্তু আর যদি উন্নত বৈশিষ্ট্যের ক্ষেত্রে বলি, দেখো তাদের ক্ষেত্রে বাবা থেকে বের হয়ে গেল, মা থেকেও যদি বলি বের হয়ে, এখানে দুইটাই কি নতুন একটা সন্তান সৃষ্টি হলো, যদিও সেটা মায়ের বডির মধ্যে, তারপর কিন্তু নতুন এভাবে সৃষ্টি হলো। এদের ক্ষেত্রেও কি হয়, এদের ক্ষেত্রে মাইক্রোনিউক্লিয়াস এর মাইক্রোনিউক্লিয়াস এঁকে দেয়, এর মাইক্রোনিউক্লিয়াস এঁকে দেয়, এবং এর ফলে বিনিময় হয়। তাহলে এখানেও বিনিময় হলো, এখানেও বিনিময় হলো। তাই আমি বলতে পারি এটাও যৌন জনন, এটাও যৌন জনন। এখন এই যে বিনিময় হলো, এই বিনিময় হয়ে কিন্তু এরা সাথে সাথে এভাবে বাড়বে না, এই বিনিময় হলে সাথে সাথে এভাবে বাড়বে না। ওরা কি করবে, ওরা এই বিনিময় করার পরে এবার আলাদা হয়ে গেল, সুন্দর। আলাদা হওয়ার পরে কি করবে, আলাদা হওয়ার পরে এই আবার কি করবে, এরা ইচ্ছা মতো নিজের ইচ্ছা মতো মাইটোসিস করবে। মাইটোসিস করে 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 নিজেদের সংখ্যাটা বৃদ্ধি করবে। এইটুকু পর্যন্ত বুঝছো? হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। বলো। স্যার বুঝছি। বুঝছি স্যার, বাট একটা কোয়েশ্চেন ছিল। স্যার এটা বুঝছি। এখন একটা প্রশ্ন নিব, বলো। ওই যে স্যার বলছিলেন এনজাইম রিলিজ করে হ্যাঁ হ্যাঁ। ওরা ও, আচ্ছা, ওই খাদ্য জায়গা থেকে। গ্রহণটা, খাদ্য গ্রহণটা, হ্যাঁ। খাদ্য গ্রহণটা, তাহলে এগুলো সব বুঝছো যা বলছি? জি স্যার। এটুকু তো ক্লিয়ার? জি ইয়েস স্যার স্যার। ক্লিয়ার। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এখন দেখলাম যে খাদ্য গ্রহণেরটা বললো যে, 3 নম্বর যে খাদ্য গ্রহণটা কিভাবে হয়, মানে এইখানে আমি যেমন খাবারটা খাইলে চিবিয়ে 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 তারপরে মুখের মধ্যে নিয়ে আমার পেটের মধ্যে এনজাইম আছে, সেগুলো এনজাইমটা ভেঙে ফেলে ওই খাবারটাকে। একটা বড় ভাতের কণা খাইলাম, সেই ভাতের কণাটা অনেকগুলো গ্লুকোজ কণা দিয়ে তৈরি, সেই গ্লুকোজ কণাটা পেটের মধ্যে গিয়ে শেষ পর্যন্ত গিয়ে গ্লুকোজ কণাই হয়, একটা বড় ভাতের কণা শেষ পর্যন্ত গ্লুকোজ কণা রূপান্তর হয়। এটা আমার পেটের মধ্যে হয়। কিন্তু এদের ক্ষেত্রে এরকম, এরা বড় বড় খাবার তো খাইতে পারে না। তাহলে বড় বড় খাবার যারা খাইতে পারবে না তারা কি করবে, তারা অবশ্যই কি করবে, অবশ্যই এইখান থেকে আগেই খাবারটাকে এখানে ভেঙে ফেলবে। বুঝতে পারছো? ছোট বাবুদেরকে আমরা কি করি, ব্লেন্ড করে অনেক কিছু খাওয়াই না, ব্লেন্ডার ব্লেন্ডার মেশিন দিয়ে, এরকম এও কি করবে, এরা এখান থেকে এনজাইমটা এখানে রিলিজ করে একে টুকরো 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 করে ফেলবে, করে একদম সরল খাদ্যে পরিণত করবে। তখন ধরে নাও গ্লুকোজ হয়ে গেল, এরপরে এর শ্বাস থেকে সুন্দর মতো শোষণ করে একে খেয়ে ফেলবে। এইটুকু বুঝছো? জি স্যার। বুঝতে পারছেন। ঠিক আছে। এখন তাহলে কি বললাম, যে এদের অযৌন প্রজননটাও শিখলা, যৌন প্রজননটাও শিখলা। তাহলে আমরা যৌন বলতে প্রজনন। পারি এদের অযৌন প্রজননটা যখন আমরা দেখলাম, তখন কি নতুন করে তুমি দেখছো কনজুগেশন যখন হয়েছে, নতুন করে কি এই যে হিউম্যানের যেমন জাইগোটটা তৈরি হয় ভ্রূণ, এদের ক্ষেত্রে কি এরকম কিছু হয়েছিল বলতো? এদের ক্ষেত্রে এ শুধু একে দিয়ে দিল, এ শুধু একে দিয়ে দিল, কোনো ভ্রূণ বা নতুন উদ্ভিদের তৈরি হওয়ার জন্য, সরি নতুন জীব তৈরি হওয়ার জন্য অন্য কোনো কিছু তৈরি হলো? হিউম্যানটা যেমন সুন্দর মতো এইটা থেকে মেল গ্যামেট, এইটা থেকে ফিমেল গ্যামেট, এটা এইটা থেকে থেকে মানে ফিমেল শুক্রাণু ভ্রূণ। ডিম্বাণু এসে সুন্দর করে জাইগোট তৈরি হলো। এদের ক্ষেত্রে কি এমন কোনো ঘটনা ঘটলো বলতো? এমন কোনো ঘটনা ঘটলো? ঘটেনি। এমন কোনো ঘটনা যেহেতু ঘটেনি। জি না। ঘটেনি, তাহলে আমি বলতে পারি এদের ক্ষেত্রে ভ্রূণ তৈরি হয় না।
তাহলে এদের যৌন জননটা একটা খুবই বিশেষ ধরনের যৌন জনন, যেটার নাম কনজুগেশন, মানে একত্রিত হওয়া। আর এটার নাম হলো কনজুগেশন নালী বা সেক্স নালী বলা হয় এটাকে। আর এদের ক্ষেত্রে কি হলো, হিউম্যানদের ক্ষেত্রে তো এটা আমরা জানি, এটা সুন্দর মতো একটা কি হলো, একটা জাইগোট তৈরি হলো, অর্থাৎ এই জাইগোটটা পর ভ্রূণ, এই জাইগোট তৈরি। জাইগোটটাই আদি ভ্রূণ। কিন্তু এদের ক্ষেত্রে সেটা হয় নি। তাহলে আমরা বলতে পারি যে এইখানে এদের ক্ষেত্রে জৈবনিক ভাবে, দেখো জৈবনিক ভাবে দুইজনই একদমই একটু আলাদা। ধরলাম এটা ডায়রিয়ার, এটা আমাশয় সৃষ্টি করে মানুষের, তাহলে জৈবনিক ভাবে আলাদা কিন্তু দেহ দেখতে একই রকম, গাঠনিক ভাবে কি থাকে, একই থাকে। এরকম এই একটা গ্যামেট, এই একটা গ্যামেট, এই দুইটা গ্যামেটের মিলনের মাধ্যমে যৌন প্রজনন ঘটে। ওকে, এদের যৌন প্রজনন ঘটার ফলে ওকে। কিন্তু কোনো ভ্রূণ তৈরি হয় নি, এই কথাটাই বলছে। তাহলে স্যার এদের মধ্যে তাহলে কি হলো, দেখা গেল ডায়রিয়ার জীবাণুটা এই আমাশয়েরও কিছু অংশ পেলো, অর্থাৎ এই ডায়রিয়া সৃষ্টি করার সাথে সাথে দেখা যাবে যে এর বাচ্চা কাচ্চা আমাশয় সৃষ্টি করে ফেলতে পারবে, এ আবার ডায়রিয়ার সাথে সাথে এর বাচ্চাটা আমা সৃষ্টি করতে পারবে, হয়তো বা এমন কিছু বৈশিষ্ট্য এদের মধ্যে চলে যাইতে পারে। এইটুকু বুঝলা? জি স্যার, বুঝছি। তাহলে একটা এইটুকু, কোয়েশ্চেন আছে। হ্যাঁ বলো। একদম ফার্স্টে বলছিলেন স্যার হিস্টোন প্রোটিন, হ্যাঁ, হিস্টোন এটার প্রোটিন, মাধ্যমে এটা বুঝো নাই। হিস্টোন প্রোটিন হলো, হিস্টোন প্রোটিন আমি বললাম যে একটা সেলের মধ্যে, নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, ক্রোমাটিন তন্তু থাকে বা ক্রোমাটিন বস্তু থাকে। তাহলে এই ক্রোমাটিন বস্তুটা সুতার মতো, এই তো বিশাল বড়, যদি আমি সোজা করে ফেলি এই বিশাল বড়, বাংলাদেশ তো ভারত হবে। তো এইটা এত বড় একটা জিনিস কি করে পেঁচিয়ে এখানে ভিতরে কিভাবে থাকে, এই পেঁচানোটা হয় কিভাবে? এই পেঁচানোটা হয় হলো, আমরা যেমন বড় সুতার বান্ডেল, একদম বিশাল বড় সুতাকে একটা সুন্দর বান্ডেলে কি করি, বেঁধে রাখি না? এটা কি ঘরে না হলে রাখা যাবে? এরকম বান্ডেলে বেঁধে রাখি। তাহলে ঠিক এদের ক্ষেত্রে হিস্টোন প্রোটিনের সাথে গিয়ে এরা এই সুতাটা গিয়ে, এই সুতাটা গিয়ে এখানে একটা হিস্টোন প্রোটিন আছে, এর সাথে এইভাবে পাচা, এইভাবে পাচা, এইভাবে পাচা, এইভাবে পাচা, বুঝছো? সামনে একটা হিস্টোন প্রোটিন আছে, জি স্যার। তার সাথে এইভাবে পাচা, এইভাবে পাচা, এইভাবে অল্প কিছু জায়গার মধ্যে এরা কি করে, অল্প কিছু জায়গার মধ্যে থাকে, এইভাবেই এখানে থাকে। এই জন্য বলি যে ডিএনএও ডিএনএ। পাবো, আরএনএও পাবো, এবং হিস্টোন প্রোটিনও পাবো। এইটুকু বুঝছো? ওকে। স্যার, জি যে স্যার। সুতোর মতো, এটা কি ক্রোমাটিন তন্তু? এটাকে বড় করলে আর কি একটু বড় দেখায়? হ্যাঁ, এটা ক্রোমাটিন তন্তু। এই ক্রোমাটিন তন্তুগুলো আসলে আলটিমেটলি এই হিস্টোন প্রোটিন দ্বারা পেঁচিয়ে যায়, পেঁচিয়ে গিয়ে একদম সবচেয়ে খাটো মোটা হয়ে যায়, আরো খাটো মোটা হয়, তখন তাকে আমরা বলি ক্রোমোজোম বলে ফেলি। কিন্তু এই ক্রোমাটিন তন্তুটা মূলত ডিএনএ দিয়ে তৈরি। বুঝছি। স্যার আরেকবার। বললাম এই ক্রোমাটিন তন্তুটা মূলত ডিএনএ দিয়ে তৈরি, একদম ডিএনএ, ডিএনএ দিয়ে তৈরি। হ্যাঁ, আমরা ডিএনএ পড়বো, এই ডিএনএ দিয়ে তৈরি। এই ডিএনএ দিয়ে তৈরি, এটা বিশাল বড় এই প্যাচটা, এই প্যাচটা কিভাবে সেল নিউক্লিয়াসের ভিতরে থাকে, হিস্টোন প্রোটিনের সাথে বান্ডেলের মতো পেঁচিয়ে 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 থাকে। ক্লিয়ার? জি স্যার। এখন দেখো, এখন আসলো কি, রাজ্য পাঞ্জাব। আচ্ছা, এদের মধ্যে উদাহরণ, তাহলে এদের মধ্যে কি, পাঞ্জাই। হ্যাঁ এদের মধ্যে কি কি উদাহরণ পেলাম, কাদের মধ্যে, এই যে সুপার কিংডম 2 এর রাজ্য প্রতিষ্ঠার মধ্যে কি কি উদাহরণ পেলাম? প্রতিষ্ঠার মধ্যে পেলাম অ্যামিবা। অ্যামিবা এবং ডায়াটম। এই ডায়াটমকে আমরা ডায়ার। এককোষী শৈবাল, ডায়াটম একটা কি, এককোষী শৈবাল। আবার এদের মধ্যে যে মাত্র উদাহরণ দিলাম না, প্যারামেসিয়াম, যেটার মধ্যে কনজুগেশন হয়, তাহলে এই কনজুগেশন হবে প্যারামেসিয়ামের মধ্যে। আবার এককোষী এবং বহুকোষী শৈবালও কি হবে, এককোষী এবং বহুকোষী শৈবাল, অ্যামিবা, ডায়াটম, প্যারামেসিয়াম, এগুলো সব হবে প্রতিষ্ঠা রাজ্যের বৈশিষ্ট্য। এরপরে আসলো কি ফানজাই। ফানজাই মানে আমরা যদি বলি ছত্রাকের ক্ষেত্রে আসবে। এদের বৈশিষ্ট্য কি, এই ফানজাই গুলো হয় বেশিরভাগ ক্ষেত্রে অধিকাংশই স্থলজ। স্থলজ মানে এরা মাটিতে বাস করে, এবং কিছু আছে মাটিতে বাস মৃতজীবী করে। বা পরজীবী। মৃতজীবী বা পরজীবী মানে হলো মৃত কোনো জীবের উপর বসে তারা কি করবে, তাদের খাদ্যটা গ্রহণ করে ফেলবে। এই খাদ্য। বলা হয়, জি স্যার। হ্যাঁ, এইটা কি বলা হয়, মৃতজীবী ও পরজীবী। দেহ এককোষী থাকে, এদের দেহ এককোষী অথবা মাইসেলিয়াম নামক সরু সুতার মতো জিনিস দিয়ে তৈরি। কেমন দেহ এককোষী? দেহ এককোষী কোনগুলো, ওই যে ইস্ট আছে না, আমরা বাজারে ইস্ট কিনতে পাই রুটি ফোলানোর জন্য, ওই ইস্ট গুলো এরকম ছোট 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 কি থাকে, এরকম এগুলো এককোষী থাকে, বুঝছো? এগুলো হলো এককোষী। আর এদের ক্ষেত্রে আবার, তবে নিউক্লিয়াসটা কেমন থাকবে, সুগঠিত থাকে। এদের নিউক্লিয়াসটা কেমন থাকবে, সুগঠিত থাকবে। এদের ক্ষেত্রে এককোষী পেলাম। এইবার আসলো বহুকোষী। বহুকোষীর ক্ষেত্রে ওই যে আমরা ব্যাঙের ছাতা বলি না, ব্যাঙের ছাতা, এই ব্যাঙের ছাতার ক্ষেত্রে কি হয়, এই ব্যাঙের ছাতার ক্ষেত্রে দেখো এইখানে একটা জিনিস, এই ব্যাঙের ছাতা, এটা ব্যাঙের ছাতার মতো থাকে। এটা কি ব্যাঙের ছাতা, তোমরা সবাই দেখছো না? জি স্যার। ওই ব্যাঙের ছাতার মধ্যে এই যে এটা। এই যে নিচে যে শিকড়ের মতো থাকে, এই শিকড়ের মতো জিনিসগুলোকে বলা হয় সুতার মতো না, এগুলো সুতার নিচ। মতো না,
সুতাকে আমরা বায়োলজির ভাষা সুন্দর মতো বলবো, এগুলো সুতা বলবো মাইসেলি। এগুলো আসলে কি দিয়ে তৈরি হয়? মাইসেলি দিয়ে তৈরি হয়। তাহলে মাই সবগুলো সুতাকে যদি আমি বলি, এই সবগুলো সুতাকে যদি একসাথে বলি, এগুলো হলো মাইসেলি। আর যদি আমি একটা সুতা বলি, তাহলে সেটার নাম হলো মাইসেলিয়াম। কি বলা হয়? মাইসেলিয়াম। তাহলে মাইসেলিয়াম। তাহলে আমরা বলতে পারি এদের ক্ষেত্রে কেউ কেউ হয় হলো এককোষী, আবার কেউ কেউ হয় হলো বহুকোষী। বহুকোষীর মধ্যে আবার দেখলাম যে কেউ কেউ এই যে ছত্রাক, যে ব্যাঙের ছাতা যেটা বলি আমরা সুন্দর করে মাশরুম বলি, সেই মাশরুমটার মধ্যে আবার দেখা যায় এগুলো কি এককোষী, সরি, এগুলো হলো মাইসেলিয়াম দিয়ে তৈরি হয়। কি দিয়ে তৈরি হয়? এবং মাইসেলিয়াম দিয়ে তৈরি হয়। আর উপরের এই যে এই অঞ্চলটা, এটা তো খাবারও খাওয়া যায় না, যদিও বাইরের যেগুলো খাই এগুলো তো আচ্ছা বিষাক্ত। আমরা তো এই যে হুটহাট করে খাইতে পারবো না, যেগুলো চাষ করা হয় মাশরুম সেগুলো খাইতে পারি। এটার নাম হয় ফ্রুট বডি, মানে খাবার খাবার, এটা হলো ফ্রুট বডি হয়। বুঝছো? এরপরে আসলো কি, এরপরে এদের খাদ্য প্রক্রিয়া এখন দেখো, এদের ক্ষেত্রে যে সেলগুলোর কথা বলবো, এদের সেলগুলো কি হবে? এদের সেলগুলো হবে হলো কি দিয়ে তৈরি? এদের সেলগুলো সবচেয়ে বাইরে কি থাকবে? একটা কোষ, এদের কোষের সেই বা সেলের কি থাকবে? কোষ প্রাচীর থাকবে। এদের যে কোষ প্রাচীর থাকবে, এই কোষ প্রাচীরটা তো আমরা জানি উদ্ভিদের বৈশিষ্ট্য, তার মানে এদেরও আছে। এদের কোষ প্রাচীর হলো কাইটিন দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? এদের কোষ প্রাচীর হলো কি দিয়ে তৈরি? কাইটিন দিয়ে তৈরি। কাইটিন। এদের কোষ প্রাচীর কাইটিন দিয়ে তৈরি। কাইটিন যদি না বুঝে থাকি, তাহলে আমরা বুঝবো যে ওই যে চিংড়ি মাছের খোলস যেটা না, সেই খোলসটা যেটা দিয়ে তৈরি, তেলাপোকার যে খোলসটা আছে, সেই খোলসটা যেটা দিয়ে তৈরি, সেটা আসলে কাইটিন। এই যে কাইটিন দিয়ে তৈরি হলো। বুঝছো এখন? তাহলে এদের ক্ষেত্রে আবার জি স্যার। ক্লোরোপ্লাস্ট, এদের ক্ষেত্রে কোনো ক্লোরোপ্লাস্ট নাই। ক্লোরোপ্লাস্ট নাই মানে কি? এরা কখনো সালোক সংশ্লেষণ করবে না। তাহলে এদের ক্ষেত্রে কোনো ক্লোরোপ্লাস্ট নাই মানে এরা সালোক সংশ্লেষণ করতে পারবে না। এই জন্য না। আমরা এটা বলবো, কি তাহলে হ্যাঁ, করে হ্যাঁ, না? কিছু প্রশ্ন আছে? হ্যাঁ স্যার, বলো। সালোক সংশ্লেষণ ক্রিয়া না থাকলে এরা খাদ্য গ্রহণ করে কিভাবে? হ্যাঁ, এটা খাদ্য গ্রহণ করবে অন্যের উপর, অন্যের উপর কি করবে? অন্যের উপর বেঁচে থাকবে। বুঝছো? বুঝছি। জি অন্য, স্যার। হ্যাঁ, তার মানে এরা পরজীবী হিসেবে কাজ করবে। ওই যে মৃতজীবী, মৃত মৃত ধর একটা গাছ মরে গেছে, এই গাছটার উপর একটা জন্মালো এরকম ছোট ছোট জন্মিয়ে, তারপর ওখান থেকে ওই যে তোমাকে বললাম যে শোষণ কিভাবে করে, বাইরে থেকে এরা কি করবে? এখান থেকে এনজাইম রিলিজ করবে, রিলিজ করে এই মরা গাছের এখান থেকে ছোট ছোট জিনিসগুলোকে এগুলো ভাঙবে, একদম ক্ষুদ্র ক্ষুদ্র ভেঙে নিজেরা শোষণ করে নেবে। এইভাবে তারা নিজের খাদ্যটা তৈরি করবে। এইটুকু স্যার ক্লিয়ার? পরজীবী। হ্যাঁ, পরজীবী, ভেরি গুড। এরা পরজীবী বা মৃতজীবী। তাহলে এদের মধ্যে উদাহরণ কারা? স্যার হ্যাঁ, বলো। পরজীবী নিয়ে একটু আলোচনা। পরজীবী নিয়ে আলোচনা করব। জি স্যার। পরজীবী মানে হলো সহজ কথায়, যেমন এখন যদি আমি তোমাকে বলি, এই ফাহিম বলছো না, যদি ধরলাম ফাহিম বলছে, জি এই স্যার। ফাহিম যদি এখন এখন কি ফাহিম, তুমি কি তোমার টাকা ইনকাম করে তোমারটাই খাও তুমি, নাকি বাবা খাওয়ায়, কোনটা? বাবা খাওয়াই। তাইলে আমি আমার খাবারের জন্য আমি বাবার প্রতি কি থাকি? বাবা খাবার আনবে, ধরে নাও আজকে পিৎজা খাবো, এখন পিৎজা তো আমি খাইতে পারবো না বাবা যতক্ষণ না না আনে, যখন বাবা আনবে তখন আমি পিৎজা খাবো। তাহলে এই যে আমি মনে হচ্ছে বাবার এই আনার উপর নির্ভরশীল, তার মানে পর নির্ভরশীল। এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জি স্যার। এদের ক্ষেত্রে তো ওদের তো কোনো ধরনের ক্লোরোপ্লাস্ট থাকে না। তার ফলে দেখা যায় যে এই ক্লোরোপ্লাস্ট না থাকার ফলে এরা কি করে? এরা নিজের খাদ্যটা নিজে সূর্যের মাধ্যমে তৈরি করতে পারে না। যার ফলে কি করে? কোনো অন্য একটা জীবের উপর বসে, নিজের শরীর থেকে এনজাইমটা ওই জীবের মধ্যে ঢালে, ঢালার পরে সেটাকে সুন্দর মতো ভেঙে ফেলে, ভেঙে মানে ক্ষুদ্র ক্ষুদ্র করে ফেলে, তারপর নিজে শোষণ করে খায়। এইটাই তার পরজীবিতার বৈশিষ্ট্য। এইটুকু বুঝছো? জি স্যার। এখন বুঝছি। দেখো এদের ক্লোরোপ্লাস্টটা কি থাকবে? এদের ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত গেল। এদের আবার হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি করবে। মানে হলো এই যে এই ফানজাই রাজ্যের মধ্যে এদের দেহটা কেমন থাকে? হ্যাপ্লয়েড। মানুষের ক্ষেত্রে যেমন বাবা থেকে এক সেট ক্রোমোজোম, মা থেকে এক সেট ক্রোমোজোম আসলো, আসার পরে মানুষের দেহটা কত হলো? ডিপ্লয়েড হলো। মানে এক সেট ক্রোমোজোম এখানে এন, এক সেট ক্রোমোজোম বলতে এখানে এন বোঝায়। তারপরে নতুন যে বাবুল হয় তার মধ্যে টোয়াইস। আবার মা বাবার দেহটাও কত ছিল? টোয়াইস এনই ছিল। তাহলে এখান থেকে শুধুমাত্র এন আসলো, মা বাবার দেহটা টোয়াইস এন ছিল, সেখান থেকে কি আসলো? এন আসলো। এই যে এন আসলো, এন আসার পরে বাবুটাও এখন টোয়াইস এন হলো। তার মানে বাবা মা যেমন, সন্তানও তেমন সুন্দর, তেমন প্রজাতির, একই প্রজাতির সবকিছু থাকলো। কিন্তু এদের ক্ষেত্রে এদের দেহটা কি হয়? এদের দেহটা হয় হলো, দেখা যাচ্ছে যে ম্যাক্সিমামের ক্ষেত্রে এদের সবার দেহ থাকে কি? এদের দেহ থাকবে হলো হ্যাপ্লয়েড। মানে এদের মধ্যে এক সেট ক্রোমোজোমই থাকে, বডিটার মধ্যেই এক সেট ক্রোমোজোম থাকে।
এই এক সেট ক্রোমোজোম থাকে, তখন এরা কি করে, এরা বংশবৃদ্ধি কিভাবে করে, ছোট্ট স্পোর বা একটু রেণু তৈরি করে দেয়, ছোট্ট স্পোর বা রেণু তৈরি করে দেয়। এই রেণুটা কি হবে, এদের যে এখানে ডিএনএ ম্যাটেরিয়াল থাকে বা ক্রোমাটিন বস্তুগুলো থাকে না, সেই ক্রোমাটিন বস্তুগুলোকে সে সুন্দর মতো কি করে ফেলে, কপি করে দেয়, কপি করে এখানে দিয়ে দিবে। এখানে দিয়ে দিলে তো এই স্পোরের মধ্যে ওর একটা ক্রোমাটিন বস্তু চলে যাবে। এই স্পোরটা পরে আবার কি করবে, বড় হয়ে এই স্পোরটাই আসলে আরেকটা কি তৈরি করে ফেলবে, এই পাঞ্জাই গোত্র জীব তৈরি করে ফেলবে। তাই বলা হয়ে থাকে এরা, এখন দেখো ও এন ছিল, তাহলে ও এর ভিতরে এনই দিল, তাহলে এন থেকে এন যদি দেয় তাহলে হ্যাপ্লয়েডটাই থেকে হ্যাপ্লয়েড দিল না, এই হ্যাপ্লয়েড থেকে এই জি স্যার। হ্যাপ্লয়েড দেওয়ার ফলে তাহলে আমরা বলতে পারি এটার নাম স্পোর। স্পোর মানে রেণু, একটা ছোট্ট একটা যেটা পরবর্তীতে জীবে পরিণত হবে, এটার নাম কি, রেণু। এই রেণুটা রেনু। থেকে নতুন একটা জীব তৈরি হয়। এই জন্য বলা হয় এরা হ্যাপ্লয়েড স্পোরের মাধ্যমে কি তৈরি করে, হ্যাপ্লয়েড স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি করে তোলে। এটা করে বুঝছো? থাকে। এরপরে জি দেখা স্যার। গেল রাজ্য থাকে প্লান্টিক। তাহলে এদের ক্ষেত্রে উদাহরণ কি, ইস্ট, যেটা একেবারেই ক্ষুদ্র আণুবীক্ষণিক, যেটা আমরা বাজারে পাই, ইস্ট কিনতে পাওয়া যায়, ইস্ট দিয়ে আমরা রুটি ফোলাই। এরপর সব পেনিসিলিয়াম। পেনিসিলিয়ামও কি থাকবে, পেনিসিলিয়ামও একেবারে খুব সহজ কথা যে বললাম না, কমলা, কমলা থাকে না, কমলা কিছুদিন রেখে দিলে এটার উপর কেমন জানি স্যাঁতস্যাঁতে টাইপের একটা, একটু তুলার মতো করে কেমন কুয়াশার মতো করে কিছু জন্মায় না, এটা দেখছো কখনো? হ্যাঁ, জি স্যার। হ্যাঁ, তাহলে দেখছি। দেখছি। হ্যাঁ ওই যে এইটা জন্মায়, এইটার নাম আমরা, এগুলো হলো পেনিসিলিয়াম, এগুলো আমরা কি বলতে পারবো, পেনিসিলিয়াম, মনে থাকবে। হ্যাঁ স্যার। জি স্যার। তাহলে এই যে পেনিসিলিয়াম উদাহরণ, এই পেনিসিলিয়াম গুলো যদি আমি অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখি, তাহলে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে দেখবা যে এগুলো দেখতে কেমন দেখায়। এই অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে দেখবা এগুলো একটু লম্বা লম্বা টাইপের হয়ে দেখায়, বুঝছো, একটু হালকা লম্বা লম্বা টাইপের দেখাবে এদেরকে। এই যে দেখো এখানে, তাহলে এইটা হলো এই যে মাইসেলিয়াম, এই যে ফ্রুট বডি মাশরুম, এই দেখো ইস্ট এটা, হ্যাঁ, আর এখান থেকে এটা পেনিসিলিয়াম। এখন কি ক্লিয়ার? জি স্যার। এবার ডায়াটমটা দেখো, ডায়াটমের ক্ষেত্রে দেখো তো, ডায়াটমের ক্ষেত্রে কি আসবে, এই যে আমি বললাম না এদের ক্লোরোপ্লাস্ট থাকে, দেখা এখানে একটা ক্লোরোপ্লাস্ট, এখানে একটা ক্লোরোপ্লাস্ট, এটা ক্লিয়ার? হ্যাঁ। এরপরে দেখো এবার অ্যামিবা। আচ্ছা অ্যামিবা, অ্যামিবা দেখাইছিলাম না, অ্যামিবা, এই সুপার কিংডম মানে প্রোটিস্টা রাজ্যের অ্যামিবা। এই অ্যামিবার ক্ষেত্রে দেখো, অ্যামিবাটা হলো এরকম, এদের মধ্যে দেখো নিউক্লিয়াস আছে, অন্যান্য কিছু আছে। অ্যামিবার এইগুলো যে পাটা থাকে না, এই পায়ের নাম সিউডোপড। কি নাম? সিউডোপড। সিউডোপড মানে হলো, এখন তুমি এটা শেপ এরকম দেখছো, কিছুক্ষণ পরে দেখবে এটা শেপ চেঞ্জ হয়ে গেছে, এটা একটু বড় হয়ে গেল, এটা ছোট হয়ে গেল, মানে এটা দেহের শেপ চেঞ্জ করে, এটা ক্ষণে ক্ষণে মিনিটে মিনিটে দেহের শেপটা বারবার চেঞ্জ করে ফেলে। তাই আমরা বলবো এখন যেটারে পা বলি, কিছুক্ষণ পরে বলবো হায় হায় এই পা তো ছোট হয়ে গেল, এই পা তো নাই। তার মানে কি, এই পাটা কি, এই পাটা একদম সত্যি সত্যি পা বলতে পারবো না, এই পাটা চেঞ্জ হয়ে যায়। তাহলে আমরা এটাকে বলবো সিউডোপড। পড মানে পা, সিউডো মানে মিথ্যা, পড মানে পা, সিউডো মানে মিথ্যা। ওকে, এইটুকু বুঝছো? এটার মিনিংটা আরেকবার স্যার। কোনটা, এই যে লাস্টের লাইনটা আবার বলবো? হ্যাঁ, আবার। আমি বললাম যে এটা একটা অ্যামিবা, তুমি অ্যামিবা কোন রাজ্যের পড়ছিলা, অ্যামিবা কোন রাজ্যের পড়ছিলা বলো তো? প্রোটিস্টান না? এই প্রোটিস্টান অ্যামিবা যেটা থাকে, এই অ্যামিবার ক্ষেত্রে দেখা যায় যে এই পা গুলো এখন দেখলা একটু বড়, কিছুক্ষণ পরে এই পাটা একদম ছোট হয়ে গেল, বা কিছুক্ষণ পরে এই পাটা এত বড় হয়ে গেল। তার মানে এর শেপটা বারবার চেঞ্জ হয়ে যায়, জোকের মতো টাইপের, এর শেপটা বারবার বারবার চেঞ্জ হয়ে যায়। তাই এদেরকে আমি দেখো চেঞ্জ হয় কোনটা, এই যে এটার নাম কি, এটা পায়ের মতো করে দিয়ে চলে, তাহলে এইটা কিছুক্ষণ পরে চেঞ্জ হয়ে যাবে, এটা আর এমন থাকবে না। তাহলে ওর ঘনে ঘনে যার পা চেঞ্জ হয়ে যায়, এই পড মানে হলো পা বা পডস মানে পা গুলো, আর সিউডো মানে মিথ্যা, সিউডো মানে এটা PSU ডিও, সিউডো মানে মিথ্যা, তার মানে এগুলোকে আমরা বলবো সিউডো পড বা মিথ্যা পা। এটুকু বুঝছো? মিতা পা। হ্যাঁ, জি স্যার। এটা ক্লিয়ার? জি স্যার। ওকে। ঠিক আছে, তাহলে এটা যদি ক্লিয়ার হয় তাহলে আমরা এখন কোনটা পড়বো, আমরা এখন পড়বো হলো আরেকটা হলো প্লান্টি রাজ্য। প্লান্টি রাজ্য কারা? প্লান্টি হলো একেবারে সহজ সহজ কথায় প্ল্যান্ট, প্ল্যান্ট মানে কি, উদ্ভিদ। তাহলে এখানে আমরা যেটা করবো সেটা হলো উদ্ভিদের ক্ষেত্রে করবো। আর উদ্ভিদ হলো আবার, এই উদ্ভিদকে আবার কয় ভাগে ভাগ করা যায়, উদ্ভিদকে আবার দুই ভাগে ভাগ করা যায়। তার মধ্যে একটা হলো কি, ব্রায়োফাইটা। এই প্লান্টি রাজ্যকে আমি যদি প্লান্টি বলি, এই প্লান্টি রাজ্যকে কয় ভাগে ভাগ করা যাবে, প্লান্টি রাজ্যকে দুই ভাগে ভাগ করা যাবে। এই প্লান্টি রাজ্যকে যদি দুই ভাগে ভাগ করি, একটা হবে ব্রায়োফাইটা, আরেকটা হবে সরি, আর একটা হবে ট্রাকিওফাইটা। এই ব্রায়োফাইটা যারা, তাদের ক্ষেত্রে দেখা যাবে ওই যে পানি উত্তোলনের জন্য
পানির সংবহন তন্ত্র থাকে না, এদের বডির মধ্যে পানির সংবহন তন্ত্র থাকে না। কিন্তু ট্রাকিওফাইটা কেন ট্রাকিওফাইটার নাম হলো, কারণ ট্রাকিয়া শব্দের অর্থ হলো শ্বাসনালী। আমাদের শ্বাসনালীটা যেমন একদম পাইপের মতো লম্বা, এই সমস্ত উদ্ভিদ যারা ট্রাকিওফাইটা হয় তাদের ক্ষেত্রে দেখা যাবে যে এদের ক্ষেত্রে এরকম শ্বাসনালীর মতো লম্বা এক ধরনের কি কোষ থাকে, লম্বা লম্বা হয়ে এবং কোষের সমারোহ থাকে, এইটা দিয়ে গোড়া থেকে কিন্তু পানি উঠতে পারে। এই জন্য এদেরকে বলা হয় ট্রাকিওফাইটা। ট্রাকিও শব্দের অর্থ হলো শ্বাসনালীর মতো, ফাইটা শব্দের অর্থ হলো উদ্ভিদ, তাই এদেরকে আমরা বলি ট্রাকিওফাইটা। আর এদের ক্ষেত্রে এই ট্রাকিওফাইটাটা নাই, সরি ট্রাকিওটা নাই বা পানি সংবহন তন্ত্রটা নাই, এদের ক্ষেত্রে আছে। তাই আমরা বলতে পারি এই দল পানি উঠাইতে পারে, এই দল পানি উঠাইতে পারে না। এই যে পানি এরা উঠাইতে পারে না, এদেরকে বলা হয় হলো ব্রায়োফাইটা। ব্রায়ো শব্দের অর্থ হলো মশ। মশ মানে হলো কার্পেটের মতো, তাহলে এদেরকে দেখতে ওই যে গাছের গুড়ির উপর সবুজ 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 কার্পেটের মতো ওঠে না, এদেরকে বলা হয় মশ বর্গীয় উদ্ভিদ। ক্লিয়ার? মশ। মশ বর্গীয় উদ্ভিদ স্যার আরেকবার। আচ্ছা, এই স্যার আরেকবার। এই সেশন শেষ হয়ে যাবে, আমি পরের সেশনে বলতেছি। হ্যাঁ, কেটে যাবে, লিঙ্ক দিচ্ছি। ওই কত দোকান আমরা